প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী। এই যে আমরা লাইনগুলো শুনতে পাই, যিনি লিখেছেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর কবিগুরুর লেখায় রচনাতে যে ভাবধারাটি ধরা পড়েছে বারে বারে, তিনি চেয়েছেন এক মুক্ত মনের মানুষ, মাথা উঁচু করে যারা বাঁচবে তেমনই এক ভারতকে দেখতে চেয়েছেন, তেমনই এক জগৎকে দেখতে চেয়েছেন, তেমনই এক বিশ্বকে দেখতে চেয়েছেন তিনি। আজকে আমরা আমাদের নির্ধারিত বিষয়ে থাকছি ঠাকুর বাড়ির ইতিকথার চতুর্থ পর্ব নিয়ে। প্রত্যেকটি মানুষ যখন ছোট থেকে বেড়ে ওঠে একটু একটু করে, তার পরিবেশ, তার পারিপার্শ্বিক পরিস্থিতি, সে যে ঘরে বেড়ে উঠছে সেখানকার আবহ সবটাই তার জীবনে একটা গভীরভাবে ছাপ ফেলে যায়, প্রভাব ফেলে তার সৃষ্টিকর্মের মধ্যেও। আর তেমনই এক পরিবার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, এক ঐতিহ্য বহনকারী পরিবার, যা বাংলার নবজাগরণের পথিক। আলোচনায় থাকবো আমরা, তবে অবশ্যই গান এবং কথা নিয়ে এগিয়ে চলবো। আপনাদের আরও একটি নতুন সকালে অনেক স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে যিনি কণ্ঠশিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, সংযুক্তা দে, অনেক স্বাগত তোমাকে। সুপ্রভাত। সুপ্রভাত, সবাইকে অনেক ভালোবাসা। সংযুক্তাদির গানকে যারা সাজিয়ে তুলবেন আজকেও কিন্তু আমাদের মধ্যে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, ঠিক যেমনটা থাকেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ। প্রত্যেকেই অত্যন্ত গুণী শিল্পী। অভিজিৎদা আজও রয়েছেন কিবোর্ড পিয়ানোতে, রয়েছেন মৃগাঙ্কদা, রয়েছেন তবলায়, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুরতাল ছন্দ নিয়ে আরও একটি নতুন সকাল গড়ব আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথে। তবে অবশ্যই বিষয় ভাবনায় থাকছি ঠাকুর পরিবারের ইতিকথার চতুর্থ পর্ব নিয়ে। সঙ্গে আমাদের অল ওভার টেকনিক্যাল টিমকে স্বাগত জানাই। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা শুরু করি গানের হাত ধরেই নতুন আরও একটি সকালের যাত্রা। কি গান দিয়ে শুরু করছো আজ? অবশ্যই পূজা, একটি পূজা দিয়ে শুরু করি, মানে রবি পুজো। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, তারে মধু কেন মন মধু পে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে যায় কোন মনে।
চাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। আকাশে ধায় রবি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদীর আধার সিন্ধুতে। আকাশে ধায় রবি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদীর আধার সিন্ধুতে। তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়াও না। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ। তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে কেন দাঁড়ে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পেয়ে খাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। সময়টা 1320 বঙ্গাব্দ। কবি তখন শান্তিনিকেতনে রয়েছেন এবং আমরা দেখেছি যে পূজা পর্যায়ের যে গান সেখানে কবি বারবার ঈশ্বরের কাছে আত্মনিবেদন করেছেন। কখনো বা ঈশ্বরের দ্বারে প্রতীক্ষারত এমন একজন প্রাণপুরুষ তিনি, যিনি ঈশ্বরের কাছে আকুতি জানিয়েছেন, মনের আকাঙ্ক্ষা জানিয়েছেন এবং এই গানের মধ্যে দিয়ে কবি স্রষ্টার যে সৃষ্টি সেই অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন অপূর্বভাবে এবং সেখানেও যে আত্মিক এক সংযোগ রয়েছে কবি সে কথাই ফুটিয়ে তুলেছেন। আত্মনিবেদন, তার পূজা, তার ভালোবাসা, তার ভক্তি সব কিছু উজাড় করে যেন প্রাণ ঢেলে তেমনটাই লিখেছেন তার রচনাতে এই গানের মধ্যে দিয়ে। অসাধারণ সুন্দর একটি গান দিয়ে শুরু হলো সকাল। আমরা যখনই বলি পূজার কথা, যখন বলি পূজা পর্যায়ের গানগুলোর কথা, যখন এই গানগুলো আমরা শুনি কিংবা যারা শিল্পী হিসেবে তোমরা গানগুলো গাও, সত্যি বলো মনটা একদম অন্যরকম হয়ে যায়, মানে ভক্তি ভাবে বিভোর হয়ে যায়। এমনই একটা সকাল আমরা শুরু করেছি আজ প্রতিদিনের রবীন্দ্রনাথে গানে গানে। আর সঙ্গে থাকছে ঠাকুরবাড়ির নানা কথা। ঠাকুরবাড়ি এমন এক বাড়ি, এই যে বললাম বাংলার নবজাগরণের প্রতীক যারা, এই যে নতুন যা কিছু আধুনিকতা আনা, সেটা আমাদের জীবনে হোক, আমাদের জীবন দর্শনে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, কিংবা আমরা আজকের সময় দাঁড়িয়ে যেরকম বসন পরিধান করি অর্থাৎ জামা কাপড় পরার স্টাইলে হোক, খাওয়া দাওয়ায় হোক, সব কিছুতেই আধুনিকতা এনেছে। যা কিছু নতুন সৃষ্টি করেছে এই পরিবারটি, ঠাকুর পরিবারটি। তাই তাদের নিয়ে জানার আগ্রহ কৌতূহল কোনোটাই আমাদের কম নয়, বরং অনেক বেশি। কথায় গানে শুনবো, কারণ আজ যে একেবারে শেষ পর্বটি নিয়ে রয়েছি, চতুর্থ পর্বে। ছোট ছোট করে প্রত্যেকটা জিনিস একটু করে ছুঁয়ে যাব, তবে গানের সাথে সাথে। পরের গান শুনি। চরণ ধ্বনি
জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। ভাবনা সত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তুর পাখি সম শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তুর পাখি সম শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। কবি যেন পরমাত্মার আগমনের জন্য অপেক্ষা করছেন প্রসন্ন মনে। তিনি যেন শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে শুনতে পাচ্ছেন চরণধ্বনি। এটাই তার ভাব গভীরতার একটা অনন্য অন্যতম দিক। ঠাকুরবাড়ির কথা একটু বলি। ঠাকুরবাড়ি মূলত বাংলার নবজাগরণের ইতিহাসে এই নামটি যেন এক অনন্য দীপশিখা। কলকাতার জোড়াসাঁকোর এই ঐতিহ্যবাহী পরিবারটি শুধুমাত্র একটি পারিবারিক যে আবাসন তাই কিন্তু নয়। এটি ছিল এক সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রস্থল, যেখানে সাহিত্য, সঙ্গীত, শিল্প, সমাজ সংস্কার ও শিক্ষার এক বিস্ময়কর সম্মিলন ঘটেছিল। ঠাকুরবাড়ির ইতিহাস শুরু হয় দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে। তিনি ছিলেন এক প্রগতিশীল জমিদার ও ব্যবসায়ী, যিনি পাশ্চাত্য শিক্ষার প্রভাবে আধুনিক চিন্তাধারার প্রসার ঘটান। তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, যিনি আধ্যাত্মিক ও নৈতিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঠাকুরবাড়ি ছিল বাংলার নবজাগরণের এক প্রাণকেন্দ্র। এখানে সাহিত্য চর্চা, নাট্যাভিনয়, সঙ্গীত চর্চা এবং নানা সামাজিক আন্দোলনের সূচনা হয়। একটি পরিবার, একটি মাত্র পরিবার, কি না ঠাকুর পরিবার, অথচ
সেই পরিবার থেকেই জন্ম নিল নতুনভাবে কত কিছু, মানুষকে নতুনভাবে পথ দেখালো, তাদের জীবন সম্পর্কে ধারণাকে বদলে দিল, তাকে বদ্ধ সমাজের বদ্ধ পরিকর এক গণ্ডির বাইরে বের করে নিয়ে আসলো। তাই এই পরিবারকে ঘিরে আমাদের কৌতূহল যুগের পর যুগ ধরে এমন করেই রয়ে গেছে। চলুন আরেকটি গান শুনি, তারপর আরও তথ্য তো রয়েছে। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। যারো লাগে ফিরি একা একা, আখি বিপাসিত নাহি দেখা, যারো লাগে ফিরি একা একা, আখি বিপাসিত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল, দেখো এই গানটা যেমন একটি বাচ্চা মেয়ে বা ছেলে তাদের ক্ষেত্রেও গ্রহণযোগ্য, তারা বোঝে না কিন্তু এই গানের রিদম, তার সুর, তার কথা বোঝার উপায় নেই, কিন্তু ভালো লাগা তৈরি হয় শুধুমাত্র সুরের একদম। সাথে, ছন্দের সাথে। আবার দেখো এই বয়সে এই সময় দাঁড়িয়ে আমরা এই যে গানের উপলব্ধিটা মনের মধ্যে পাই, সেটা কিন্তু একটা অন্য মাত্রা যোগ করে আমাদের অনুভূতিতে। মানে এটাই সবটা- তো মানে মানে রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে বড় মানে পাওয়া, যে একটা ছোট শিশু থেকে মানে সে যেমন হারে রে শুনতে পছন্দ করে, তেমন আমরা যখন
মৃত্যুশয্যায় থাকি তখনও কিন্তু তার মানে তার সুরই যদি কানে বাজে যেন মনে হয় সে মৃত্যুও সুখের। সব সময়ের জন্য প্রাসঙ্গিক, সেটাই, সব সময় প্রাসঙ্গিক। তাই বোধহয় তিনি আমাদের প্রাণের ঠাকুর। মনকে কত সুন্দর অবলীলায় পড়ে ফেলেছিলেন হ্যাঁ অত বছর আগে বসে তিনি। হ্যাঁ। আবার পরের গানে যাই, কি শোনাবে? আমার মন যখন জাগলি না রে খোল। আবার এমনই একটা গান গাইছি, মন নিয়ে কথা বলা। হ্যাঁ হ্যাঁ। শোনা। আমার মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতে। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতে। তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে, দেখি না যে চোখে তারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে। ওরে তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পায় কি আঁখি। তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পায় কি আঁখি। এখন পথে ফিরে পাবি কিরে, পথে ফিরে পাবি কিরে, ঘরের বাহির করলি যারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা যেমন ভক্তিকে উপলব্ধি করেছি, তেমনি গান শুনে গানের প্রেমে পড়েছি, প্রেমকে উপলব্ধি করেছি, প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করেছি। সর্বত্রই যেন তার অনাবিল অনবদ্য এক সুন্দর সৃষ্টির মাধ্যমে আমরা অবগাহন করেছি অনুভূতির দ্বারা প্রতিনিয়ত। এক অন্য স্তরে মনকে নিয়ে যায় তার প্রত্যেকটি সৃষ্টি। ঠাকুরবাড়ির এই যে পরিবার, এই পরিবারের সদস্যরা মূলত নারী শিক্ষা, সমাজ সংস্কার ও স্বাধীন চিন্তার পক্ষে সোচ্চার ছিলেন। বিশেষত নারী স্বাধীনতা ও শিক্ষার ক্ষেত্রে ঠাকুরবাড়ির অবদান ছিল যুগান্তকারী।
এই বাড়ির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার শৈশব, কৈশোর এবং সৃষ্টিশীল জীবনের বড় অংশ কাটে এই বাড়িতেই। এখনকার পরিবেশ, সঙ্গীত, সাহিত্য ও মুক্ত চিন্তার আবহ তার প্রতিভার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিল। তার বহু বিখ্যাত রচনা এই ঠাকুরবাড়ির অন্দরমহলেই সৃষ্টি হয়। এই যে বলছিলাম একটু আগেই যে আমরা কোন পরিবেশে বেড়ে উঠি, এটা অবশ্যই নির্ভর করে থাকে অনেকটাই যে আমরা ভবিষ্যতে কি করছি, তার প্রভাব মূলত প্রথিত রয়েছে একেবারে ছোট্ট থেকে। তেমনই এক পরিবার ঠাকুর পরিবার, যে পরিবারের হাত ধরে আমরা জীবনের অনেক ধরনের স্বাদকে উপলব্ধিতে পেয়েছি। সেটা স্বাধীনতার সুখের স্বাদ হোক, মুক্তির স্বাদ হোক, চিন্তাধারার এক স্বাধীন চেতা মনোভাবের স্বাদ হোক, কিংবা কখনো বা আবার আমরা মুক্ত মন হয়ে যে মনের হরিণী সম যেন ধাওয়া, সেই এক মুক্ত মনের আনন্দের আবেশে বহুবল মনে না হোক, সবটা মিলে আমরা অবগাহন করি প্রতিনিয়ত রবীন্দ্রসঙ্গীতের সাথে, তার কথার সাথে, তার সুরের সাথে, তার চলনের সাথে। এমনই রবি ঠাকুর জুড়ে আছেন আমাদের অন্তরে, এবং এই ঠাকুর পরিবারটির সম্পর্কে আমরা যতটা জানি অবাক হই বরং ভেবে, যে একটি পরিবারের মাধ্যমে আমরা শুধুমাত্র এখান থেকেই কত কিছু নতুনভাবে, নতুন আঙ্গিকে সমাজেও গড়ে তুলতে পেরেছি, সমাজে চলতে পেরেছি, নিজেদের জীবনকে সাজিয়েও তুলতে পেরেছি। সব কিছু নিয়ে আমরা সঙ্গে তো থাকবো, কিন্তু সময় বলছে একটা বিরতিতে যাওয়া খুব প্রয়োজন। বিরতির পরে আমরা আবার ফিরবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং আজকে আমরা বিষয় ভাবনায় রয়েছি ঠাকুরবাড়ির ইতিকথার চতুর্থ পর্ব নিয়ে সঙ্গে। আমাদের এই অনুষ্ঠান যেমন আপনারা এখন টিভির ওপার থেকে যারা রয়েছেন লাইভ দেখছেন, একইভাবে আমরা কিন্তু ফেসবুক লাইভেও রয়েছি। এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার ঠিক পরে এই অনুষ্ঠানটি একইভাবে থেকে যাবে ইউটিউবে। তাই আপনার যদি এই অ্যাপটি না থাকে অবশ্যই ডাউনলোড করে নিন, আর যদি থেকে থাকে চলুন কিভাবে আপনি আবার পুনরায় অনুষ্ঠানটি দেখতে পারবেন বলে দিই, কেমন? চলে যান সরাসরি আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে সেখানে ইউটিউবে সার্চ অপশানসে গিয়ে লিখে ফেলুন সিটিভিএন একেডি প্লাস। দেখবেন চ্যানেলের লোগোটিকে, ঠিক পাশেই রয়েছে বেল আইকনটি, ঠিক যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেললে পরবর্তী সময়ে যতবার খুশি এই অনুষ্ঠান দেখতে পারবেন। তাছাড়াও আপনাদের প্রিয় পছন্দের যে কোনো অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে, তাহলে নোটিফিকেশন পাবেন আপনি যে কোনো অনুষ্ঠানের, কেমন? আমরা আজকে কথা এবং গানে রয়েছি, তবে একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। দশভরা থেকে বৈজয়ন্তী বিশ্বাস বলছি। স্বাগত বৈজয়ন্তী দি, বলুন। হ্যাঁ, বলছি যে আপনাদের এই যে সপ্তাহে 4 দিন সিটিভিএন চ্যানেলে প্রতিদিন রবীন্দ্রনাথ নিঃসন্দেহে একটি মনোগ্রাহী অনুষ্ঠান। ধন্যবাদ। আপনাদের এই যে অলকানন্দা বলছেন, সুস্থিতি যারা বলে নাকি, সেই তার সময় সেই ঠাকুরবাড়ির রীতিকথা বলুন বা দেশ বিদেশের ধর্ম, বিজ্ঞান, সাহিত্যের উপর মানুষের জীবন নিয়ে যেরকম তথ্যগুলো দেন আমরা শুনেও সমৃদ্ধ হই। আর একটু আসি যে আমাদের কবিগুরুর কথা, তার তো বিরাট প্রতিভা, তিনি তাই দিয়ে কত কিছু করে যাচ্ছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য অকাতরে দান করেছেন। তারপরে পল্লী উন্নয়নের জন্য জমি জোরদার, এই চাষিদের ওপর শোষণ করছিল, তাতেও তিনি প্রতিবাদ করেছিলেন। তারপরে আপনার শ্রীনিকেতন, পল্লীর মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা আর চিকিৎসা সবার ব্যাপারে চেষ্টা করেছেন। আর নানা রকম গাছকে নিয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠা। তিনি আবার আমেরিকায় গিয়ে আইভি লতা রোপণ করে এসেছেন। মানে এই যে মানব এবং প্রকৃতি সম্পদের মধ্যে মেলবন্ধন, এটা কিন্তু বিশ্বকবি দেখিয়ে এইরকম বিরাট মানে বিরল বিশ্ব প্রতিভাকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন, কেমন? আর সত্যি বলতে আমরা যে প্রত্যেক দিন এই অনুষ্ঠানটি শুরু করি সকালে, বিশেষত আমরা বিষয় ভাবনায় থাকি, তবে বিষয়টা যিনি সিলেক্ট করেন, যারা সিলেক্ট করেন তাদেরও কিন্তু অবদান অনেক,
তার কারণ তারা তাদের ভাবনা দিয়ে একটা বিষয়কে ঠিক করেন, তার উপরে আমরা তথ্য সংগ্রহ করে পড়াশুনো করে অবশ্যই আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরি এবং আমরাও সমৃদ্ধ হই, অনেক কিছু জানতে পারি নতুন বিষয়কে। তার সাথে যারা গানে থাকেন, যারা তালবাদ্যে থাকেন, প্রত্যেকেই কিন্তু বিষয়টা নিয়ে আগে থেকে জানেন, তারা সেভাবেই গান সাজিয়ে আনেন এবং সেটার ভাবনা সবারই চলে। তাই আপনারা যারা ধন্যবাদ জানাচ্ছেন, সত্যি বলতে প্রত্যেকের এই ধন্যবাদ প্রাপ্য। এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন, যাদের ভাবনায় এই অনুষ্ঠান সেজে উঠেছে, তাদের জন্য কিন্তু সম্ভব হয়েছে এই যে আমরা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি, আপনাদের সঙ্গে আমাদের কথোপকথন হচ্ছে। তাই সত্যি ভালো লাগে, এভাবেই জুড়ে থাকুন, কেমন, সঙ্গে থাকুন। আমরা আবার গানে যাই একবার। প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে। বাহির হয়েছি কবে কার আহানুরবে, এখনই মলিন হবে প্রভাতের ফুলহার, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে। বুকে বাজে আশাহীনা ক্ষীণ মর বীণা, জানি না কে আছে কি না, সাড়া তো না পাই তার, বুকে বাজে আশাহীনা ক্ষীণ মর বীণা, জানি না কে আছে কি না, সাড়া তো না পাই তার, আজি সারাদিন ধরে প্রাণে সুর ওঠে ভোরে, একলা কেমন করে বহিব গানের ভার, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে। শিল্প এবং সংস্কৃতি এমন এক মাধ্যম, যে মাধ্যমের হাত ধরে খুব সহজে মানুষের মনকে ছোঁয়া যায়।
মানুষের মনকে বদলেও দেওয়া যায় বিভিন্ন বার্তার মধ্যে দিয়ে। কারণ আমরা প্রত্যেকেই কেউ গান পছন্দ করি, কেউ নাচ পছন্দ করি, কেউ আবার বা নাটক, কবিতা। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাবনা দিয়ে, এবং ঠাকুর পরিবারের যে আরও বিভিন্ন ব্যক্তিত্ব ছিলেন, তাদের ভাবনা দিয়ে এক এক করে পরিবর্তন এনেছিলেন সমাজে। সেখানে এই যে শিল্প চর্চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বলি, শিল্প ও সংস্কৃতির এই চর্চা ঠাকুরবাড়িতে নিয়মিতভাবে হতো। সঙ্গীত, নাটক, নৃত্য ও চিত্রকলার চর্চা রীতিমতো একটা রেওয়াজে পরিণত হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর ও গণেন্দ্রনাথ ঠাকুরের মতো শিল্পীরা ভারতীয় চিত্রকলার নতুন ধারা সৃষ্টি করেন। এই পরিবারের শিল্প ও সাহিত্যের যে সমন্বয় ঘটেছিল তা সমগ্র ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ঠাকুরবাড়ির নারীরাও ছিলেন সমানভাবে অগ্রসর। কাদম্বিনী দেবী, স্বর্ণকুমারী দেবী প্রমুখ নারী লেখিকা ও সমাজকর্মীরা সাহিত্য ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের মাধ্যমে নারীদের শিক্ষা ও আত্মনির্ভরতার পথ সুগম হয়। আমরা দেখতে পাই যে সময় সমাজে একটা নিয়ম ছিল, নারীদের একেবারে শৃঙ্খল পরিয়ে রাখা হতো বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রেও আমরা দেখেছি ঠাকুরবাড়ির নারীরা বাইরের অন্য অন্য পরিবেশ, সমাজের নারী যারা ছিলেন তাদের থেকে একেবারে ভিন্ন ধারার নারী। তারা অনেকে লিখেছেন, লেখালেখির সাথে যুক্ত, সাহিত্য চর্চার সাথে যুক্ত। এবং তাছাড়াও এই যে রান্না, যে এটা শুধুমাত্র একটা পদ্ধতি সেটাই নয়, বরং এটাকে কি করে শিল্পে পরিণত করা যায় সেই কৌশলও কিন্তু শিখিয়েছিলেন ঠাকুরবাড়ির নারীরাই। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান আমি প্রত্যেক দিনই শুনি, খুব ভালো লাগে। আর আমি শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী, আচ্ছা। বিশ্বভারতীর। এই জন্য এই গানটি শুনে ভীষণ ভালো লাগে, ভালো লাগছে। আমরা সব সময় গানটি তো এখান চলে এলে তখন আর সব সময় তো এই গান করে সুযোগ হয় না, কিন্তু ওনার মুখে শান্তিনিকেতন গানটি শুনে খুব ভালো লাগছে। আর আমাদের সময় আমাদের হস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন সাবিত্রী গোবিন্দন, তার কণ্ঠে আমরা সব সময় দক্ষিণ সঙ্গীত যেখান থেকে রবীন্দ্রনাথ সব সুর নিয়েছেন সেগুলো শুনতাম, ভীষণ ভালো লাগতো আর কি। আর এই জন্য খুব উপভোগ করছি অনুষ্ঠান, অনেকদিন পরে গানটি শুনতে খুব ভালো লাগছে। নমস্কার, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। এমন এক পরিবেশে যারা এই পরিবেশের সান্নিধ্যে এসেছে, বা এই যে আপনি বললেন, ছোট্ট একটু শেয়ার করলেন কথা, তারা কিন্তু একটা উপলব্ধিতে অন্য কিছু ফিরে পান। এটাই স্বাভাবিক, তাই না বলো? আমরা আজকে বিভিন্ন তথ্যের মাধ্যমে যে জিনিসগুলো তুলে ধরি, জানি, তারা যখন ওখানে চলেছেন, ওখানে থেকেছেন, অনেক কিছুই উপলব্ধি করেছেন, অনেক কিছু সাক্ষী হয়েও রয়েছেন একইভাবে। এই তো আমি ধরো গতবার যখন এসেছিলাম, আমার যে সাবজেক্ট ছিল মংপু, তো আমি মানে বলেছিলাম যে আমার এটা খুব মানে একটা দুঃখ যে আমি এখনো পর্যন্ত ওখানে উপভোগ করে আসতে পারিনি। তো যারা ওখানে থেকেছে তারা পরের পর প্রচুর ফোন করেছিলেন, ফোন কলস যারা এসেছিলো সবাই সেই মানে রবি ঠাকুরের সেই আস্বাদ নিয়ে মানে যেন মনে হচ্ছিল যে আমরাও সেখানে চলে যাচ্ছি। মানে এইটাই কিন্তু একে অপরের সাথে যে আদান প্রদান ঘটে আমাদের। হ্যাঁ, আমরা শুরু করার আগেই বলছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গল্প, যে তুমি আমি করছিলাম, যে কতটাকে দেখেছি, কতটাকে জানি, কতটা হ্যাঁ যেটা না দেখা আছে কিভাবে দেখবো, সেই প্ল্যানিংও চলছিল আমাদের। তো এইরকমই হ্যাঁ, উনিও দেখো শান্তিনিকেতনের বললেন উনি থেকে এসছেন, তো যে অনেকদিন পর এই গানটি হয়তো শুনলেন, ভালো লেগেছে, অনেক অনেক থ্যাংক ইউ। আর আমাদেরও ভালো লাগে এই যে শেয়ারগুলো করেন ফোন করে বিভিন্ন দর্শক বন্ধু যারা রয়েছেন, শ্রোতা বন্ধু যারা রয়েছেন। সত্যি বলছি, আপনাদের ভালোবাসা এতখানি পাই বলেই আমরা দীর্ঘ বছরের পর বছর ধরে এই অনুষ্ঠানে পথ চলেছি। কেমন? আপনাদেরকেও শুনবো, সরাসরি কথা বলার নম্বরে অবশ্যই ফোন কল করুন। তবে এখন আমরা একটি গান শুনি, কেমন? চলুন। মেঘ বলেছে যাব যাব, রাগ বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে
যাব যাব রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে বিদায়, আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরি মাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। গানের স্নিগ্ধতা কতখানি। হ্যাঁ, আর এই গানটির এই যে একটি কথা, মরণ বলে আমি তোমার জীবন তরিবাই, এর চেয়ে বড় সত্য কিছু নেই। এটাকে একবার যে রপ্ত করে ফেলতে পারবে, যে বুঝে নিতে পারবে, জীবনটা একেবারে সহজ হয়ে যাবে। যে মরণ বলে আমি তোমার জীবন তরিবাই, এর চেয়ে বড় সত্যি কি আছে কি বলো আছে তো? এর থেকে বড় সত্যি? তাই ঠিকই না? তো, সত্যি কবি এভাবেই কত সুন্দর ভাবে আমাদের জীবনে চলতে শিখিয়ে তাই তো, গেছেন, যে তাই কিভাবে তো। আমরা পথটাকে পাড়ি দেব এই জন্ম থেকে তাই তো। মৃত্যু পর্যন্ত। মৃত্যু মানেই আমরা মানে
একটা ভয়, একটা অবশ্যই শোক বিষাদ তো থাকবেই, কিন্তু ওই যে মানে ভয়কে জয় করা, হ্যাঁ, কিভাবে মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করা যায়, রবি ঠাকুরের প্রত্যেকটা যদি আমরা একটু অক্ষরে অক্ষরে উপলব্ধি করি, আমরা কিন্তু সেটা জয় করে ফেলতে পারবো। মরণ রে তুহু মম শ্যাম সমান, এই কথাটা মনে পড়ে গেল হঠাৎ একদম, করে। একদম। কত সহজে নিতে শিখিয়েছেন জীবনকে তিনি, মৃত্যুকেও কত সহজভাবে ব্যাখ্যা করেছেন। এবং তিনি বলেছেন তো যে এই যে মৃত্যু, এটা মাত্র একটা রূপান্তর তাই মাত্র, তো, তাই ঠিক তো। যেমন এক ঘর থেকে আর এক ঘরে প্রবেশ, ঠিক তেমনই কত সহজ করে তুলে ধরেছেন মানুষের সামনে। জীবন দর্শন এক অন্যভাবে তিনি একটা পথ দেখিয়েছেন। কিন্তু আমি এটাই কিন্তু সকলকে বলি, জানো তো, আমরা রবি ঠাকুরের গান সকলে শুনি, অনেকে গাই, কিন্তু উপলব্ধি করাটা, এটা একবার শিখে ফেললে না আমাদের জন্য এটা খুব, মানে আমি শুধু পারফর্ম করছি, আমি শুধু একটা সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছি, নট দ্যাট। এটাকে উপলব্ধি করলে যে কোনো মানুষ, তার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আর কোনো মানে মানে সবটাই তার কাছে মেনে নেওয়া, কোনো অসুবিধাই হবে না জীবনে তাই তো। পথ চলতে। একেবারে আমরা সত্যি তাই, এই জন্য আমরা রবি যাপন করি, হ্যাঁ, সব রবি সময়। যাপন করা, একদম তাই। কি শোনাবে এবার? হ্যাঁ, একটু দেখে নি। আমরা গানে গানে কথায় কথায় প্রত্যেকটি সকালই যে গড়ে তুলি রবি চর্চার সাথে, আমার মনে হয় যে এতে আমরা না একটা জীবনের পথ, চলার পথে নতুন নতুনভাবে উত্তরণ করতে পারি। জীবনে চলার পথগুলোতে চড়াই উতরাই তো আসবেই, কিন্তু সব কিছু ভেঙে গিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আর ঠাকুরবাড়ির কথা, ঠাকুরবাড়ি এমন সব রত্ন ছিলেন, এক একজন এক একটা দিককে দেখিয়ে গেছেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে বলুন, আর নতুন করে সমাজ গড়ার ক্ষেত্রে বলুন, কিংবা যা কিছু তখন সেই সময়কার সমাজ ব্যবস্থায় ছিল, অনেক বাধা নিষেধ, সমস্ত কিছুকে লঙ্ঘন করে এগিয়ে যেতে শিখিয়ে গেছেন। শুনি গান? হ্যাঁ, চলো। চল। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বেঁধো না ফুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আমরা সেই ঠাকুর বাড়ি নিয়ে আজ কথা বলছি, সেখানকার কালচার নিয়ে আমরা কথা বলছি। তাই বলি ঠাকুর বাড়ির ঐতিহ্য, আধ্যাত্মিকতা, সমাজ সংস্কার ও মানবতা বোধ এই সব কিছুর প্রতিফলন কবির কবিতায় গভীরভাবে ধরা পড়েছে। প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথ জীবনের অর্থ, সমাজ ও মানুষের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। ঠাকুরবাড়ির চিন্তাধারার সঙ্গে এর মিল রয়েছে, বিশেষত আত্ম অনুসন্ধান ও জিজ্ঞাসার দিক থেকে। আবার তিনি যখন লিখলেন চিত্ত যেথা ভয় শূন্য, এই কবিতাটি ঠাকুরবাড়ির উদার মুক্ত চিন্তার প্রতীক। স্বাধীন চিন্তা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ এই সবই ঠাকুরবাড়ির মূল আদর্শ ছিল। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। কথা এবং গানে চলতে চলতে আমরা কতটা পথ পেরিয়ে এলাম বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, সময় বলছে একটা বিরতি নিতেই হবে। বিরতির ওপারে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে আবার ফিরে এলাম। আপনারা দেখছেন আজকে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথে ঠাকুর বাড়ির ইতিকথার চতুর্থ পর্ব। ঠাকুর বাড়ির সম্পর্কে আমরা বিভিন্ন বিষয়ে একটু একটু করে জেনে নিই। চলুন ছুঁয়ে দেখি সেই সময়কে, কথার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে। আবার গানে যাই। আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন সংযুক্তা দে। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে ঘুচাও 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 সকল বন্ধ হে। নৃত্যের তালে তালে সুক্তি ভাঙাও চিত্তে জাগাও, সুক্তি ভাঙাও চিত্তে জাগাও, মুক্ত সুরের ছন্দ হে। নৃত্যের তালে তালে তোমার চরণ পবন পরশে, সরস্বতীর মানস সরসে, তোমার চরণ পবন পরশে, সরস্বতীর মানস সরসে, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমল কমল বন্ধ হে। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে নমো নমো
নটরাজ নৃত্যের তালে তালে নমো 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 তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম নমো 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 নৃত্যের বশে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্র ভানু তব নৃত্যের প্রাণ বেদনায় বিমর্ষ বিশ্ব জাগে চেতনায় যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সুখে দুঃখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে নৃত্যের তালে তালে নটরাজ নৃত্যের তালে তালে নমো 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 তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম নমো 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 মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘুরনি তালে ও গো সন্ন্যাসী ও গো সুন্দর ও গো শঙ্কর হে ভয়ঙ্কর যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে জীবন মরণ নাচের ডমরু জাগাও জলদ মন্দ্র হে নৃত্যের তালে তালে হে নটরাজ নৃত্যের তালে তালে নমো 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 তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম নমো 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 বাহ, অসাধারণ, সত্যি সুন্দর। এই যে ঠাকুর পরিবারটি, ঠাকুর পরিবারের দেশের প্রতি ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি যে ভালোবাসা প্রেম, তাও কিন্তু নজির রেখে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বঙ্গমাতা কবিতায় এই চেতনাকে সুস্পষ্ট করলেন। আবার তিনি লিখলেন আত্মত্রাণ কবিতাটি। এই কবিতায় ব্যক্তি মানুষের আত্ম উন্নয়ন ও নৈতিকতার কথা বলা হয়েছে, যা ঠাকুরবাড়ির শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ঠাকুরবাড়ির নারীরা অন্দরমহলে পড়াশুনোর গণ্ডি পেরিয়েও যেমন বাইরে বের হন, তেমনি লেখালেখি ও পত্রিকা সম্পাদনায়ও অংশ নেন। আধুনিকতার প্রতীক হয়ে রয়েছে এই ঠাকুরবাড়িটি। ঠাকুরবাড়ির নারীরা কেবল যে পোশাকেই তাই নয়, বরং শিল্প ও সাহিত্যেও আধুনিকতা নিয়ে এসেছিলেন। জ্ঞানদানন্দিনী দেবী নারীদের আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিয়েছিলেন। অন্যদিকে কাদম্বরী দেবী
সাহিত্য ও সঙ্গীতে উৎসাহী ছিলেন। ঠাকুরবাড়ির এই নারীদের প্রবর্তিত আধুনিকতা আজও বাঙালি নারীর ফ্যাশন ও জীবনে প্রভাব বিস্তার করেই চলেছে। ঠাকুরবাড়ির ব্রাহ্মিকা শাড়ি বা আধুনিক শাড়ির যে শৈলী বাঙালি নারীর আভিজাত্য ও আধুনিকতার প্রতীক হিসেবে গণ্য হয়, সবেতেই দেখুন সেই ঠাকুরবাড়ি। সবটা জুড়ে রয়েছে আমাদের জীবনে তাদের প্রভাব, তাদের অবদান, তাদের নতুন দিশা দেখানোর সেই পথ। আমরা যতখানি শুনি ততখানি আমাদের আগ্রহের আর শেষ থাকে না। এই কারণেই আমরা নতুন নতুন দিকগুলো আরও বিশেষ করে জানতে পারি। নতুনত্বের আবিষ্কার তো তাদের হাত ধরেই আমরা চিনেছিলাম। আবার গানে যাই, চলুন। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে? যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দুঃখের হাওয়া গোপন কথা জানায় কানে কানে? যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে? যদি প্রেম দিলে না প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন? তোরে সে সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে,
যদি প্রেম দিলে না প্রাণে অপূর্ব। এক একটা গানে যেন এক একটা সময়কে আমরা বেঁধে রাখছি, একটা আলাদাই মহল তৈরি হচ্ছে এখানে। এই গানটাতেও আমি বেঁধে রেখেছি আমার বাপিকে। অনেক ছোট তখন একটা মুভি দেখেছিলাম, মুভিটার নাম ওয়ারিস। আচ্ছা, হ্যাঁ, সব্যসাচী রয়েছেন, চূর্ণী গোস্বামী রয়েছেন। ওই মুভিটাতে চূর্ণী গোস্বামী যখন মারা যাচ্ছেন, ওনার ব্লাড ক্যান্সার ছিল, তো অসাধারণ একটা মুভি। তখন অনেক ছোট, বুঝিও না এত, কিন্তু ওই বাপিকে দেখেছিলাম, মা বাপিকে মুগ্ধ হয়ে দেখতে, আমিও বসে বসে পরে তার অর্থ বুঝেছি। তো ওই মুভিটাতে এই গানটা ব্যবহার হয়েছিল, অসাধারণ লেগেছিল তখন থেকেই। তো এই গানটাতেও বাপিকে বেঁধে রেখেছি, তাই গাইলাম। সত্যি এই জন্য বলে না যে এক একটা মুহূর্তে গান শুনতে শুনতে এক একটা আবেশে আমরা একদম, ডুবে যাই একেবারে। একদম। তবে আরো একটা কথা বলবো, যখন ঠাকুরবাড়ির ইতিকথা নিয়ে আমরা কথা বলছি, বিশেষ করে রান্না, কারণ রসে বসে তো বাঙালি, হ্যাঁ, একদম। ভোজন রসিক বাঙালি। আর তুমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছো, একটু মুড চেঞ্জও করি, মজার কিছু নিশ্চয়ই, রেসিপি নিশ্চয়ই, তোমাকে একদম, শোনাই একদম, ঠাকুরবাড়ির। আমরা কম বেশি প্রত্যেকেই ঠাকুরবাড়ি নিয়ে যারা জানতে ইচ্ছুক তারা জেনেছি যে ঠাকুরবাড়ি থেকে নানা রকম রান্নার নতুন নতুন পদ সৃষ্টি হয়েছিল। আজকে হয়তো আমরা বিভিন্ন রিলসগুলো দেখি নেটের মাধ্যমে এবং দেখে অবাক হই, আচ্ছা এই দিয়ে এইরকম রান্না, কিন্তু যদি একটুখানি ঠাকুরবাড়ির হেসেল ঘুরে আসা যায় আমরা অবাকই হব। চলুন কয়েকটা কথা বলি। তেমনই ঠাকুরবাড়ির রান্নার কথা বলি। এই যে মানকচুর জিলেপি, লঙ্কা পাতার চচ্চড়ি, পটলের নোনা মালপো কিংবা খইয়ের পায়েস, সবটাই নতুন লাগছে না? অথচ এই সবই শতাব্দী প্রাচীন। তবে আম জনতা, আম বাঙালির হেসেলে খুঁজে পাওয়া যাবে না এমন রান্না। রান্না নিয়ে এই অদ্ভুতুরে এক্সপেরিমেন্টের খোঁজে যেতেই হবে অবশ্যই ঠাকুরবাড়ির অন্দরমহলে। আমরা সেখান থেকে জানতে পারি যে কত রকম রান্না উপহার দিয়েছিলেন তারা নতুনভাবে। আর এই যে রান্না একটা যে শিল্প, সেটা যে নিছকই শুধুমাত্র একটা মামুলি ব্যাপার নয়, বরং বাঙালির কাছে সেই দৃষ্টান্ত তুলে ধরেছিল তাদের এই রান্না শৈলীর মধ্যে দিয়ে ঠাকুর পরিবারের ছেলেমেয়েরা। আজ আমরা যে গাঁদা ফুলের পকোড়া কিংবা গোলাপ ফুলের রসগোল্লা ইত্যাদি দেখে চোখ ছানাবড়া করি, মূলত ঠাকুরবাড়ির হেসেলে ঢু মারলে বোঝা যায় যে আজব সব এক্সপেরিমেন্টে বিভিন্ন সময়ে সেজে উঠত এই ঠাকুরবাড়ির হেসেল। পেঁয়াজের পরমান্ন কিংবা রসগোল্লার অম্বল, কি নেই সেখানে। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম হয়েছিলেন তখন তার সংসারে তার হেসেল সামলাচ্ছেন তার স্ত্রী সারদা সুন্দরী দেবী। ভাত, ডাল, মাছের ঝোল, অম্বল, এই ছিল ঠাকুরবাড়ির রান্না। কখনো বা একটু বড়ি ভাজা, কখনো বা একটু আলু ভাতে। তবে রোজ একটা বিষয় মাস্ট, সেটা কি না আমের টক, এটা হতোই। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ঠাকুরবাড়ির যারা ছেলেমেয়েরা ছিলেন, নাতি নাতনিরা এবং মেয়েরা, তাদের হাত ধরেই মূলত এই রান্নায় একটু নতুনত্ব এসেছিল। বলা যায় রান্নাঘরের এই রান্নাবাড়ির হেসেলে স্বর্ণযুগের সূত্রপাত তখন থেকেই শুরু হয়। জ্ঞানদা সুন্দরী দেবী যিনি ছিলেন, রান্নার বইও রয়েছে। আমরা বিভিন্ন বিষয়কে জানতে পারি এবং আগ্রহের শেষ থাকে না। সময় এগিয়ে চলেছে, তাই আর কথা নয়, আবার আমরা গানে যাই, চলুন। চল। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে
এসেছি গো কাছে ডেকে নাও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরে তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। ঠাকুরবাড়ির রান্না আমার এখনো মাথায় ঘুরছে, তার সাথে একদিকে আমি গান শুনছি, এত অপূর্ব গান, সব মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আরও একটি বলি, আর একটু কথা বলি, কারণ সময় আমাদের হাতে একটু আছে, তাই বলার লোভটা সামলাতে পারছি না। চলুন, মূলত এই জ্ঞানেন্দ্রনাথের স্ত্রী, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী সৌদামিনী দেবী, তার তত্ত্বাবধানে ঠাকুরবাড়ির মেয়েরা জড়ো হতো তরকারি কাটতে। প্রচুর লোকজন সেখানে উপস্থিত থাকতেন, সবার জন্য রান্না করতে হতো। আর এই রান্নার ঠাকুরেরাই মূলত রান্নাগুলো করতেন। তবে বিশেষ যে রান্নার পদগুলো তৈরি হতো তা কিন্তু মূলত এই ঠাকুর পরিবারের মেয়েদের হাত ধরে, তারা হাত লাগাতেন তখন রান্নায়। এই রান্নার বিশেষ করে উৎসাহ ছিল দেবেন্দ্রনাথের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের। তার স্ত্রী ছিলেন নিপুময়ী দেবী, তিনিও খুব ভালো রান্না করতে পারতেন, এবং এই রান্নার প্রভাবই পড়েছিল তাদের কন্যা প্রজ্ঞা সুন্দরীর ওপরে। বাবার উৎসাহেই প্রজ্ঞা সুন্দরী দেবী রান্নাকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সব কিছু মিলিয়ে যদি বলি, ঠাকুরবাড়ির ইতিকথা, ঠাকুরবাড়ির সম্পর্কে আমরা যাই জানি, এটি শুধুমাত্র একটি পরিবারের যে ইতিহাস তাই নয়, এটি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের এক জীবন্ত দলিল। এখানে জন্ম নিয়েছে অসংখ্য প্রতিভা, গড়ে উঠেছে নতুন চিন্তার ধারা, যা আজও আমাদের সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করে চলেছে। ঠাকুরবাড়ি তাই শুধু অতীতের কোনো স্মৃতি নয়, বরং এটি এক অনন্ত প্রেরণার উৎস। জানতে জানতে জানার যেন শেষ হয় না, এই যে বলে শেষ হয়েও যেন শেষ হইল না, কত কিছু রয়ে গেল বাকি। জানা আমার ফুরাবে না, একেবারেই কোনো দিন আমাদের ফুরাবে না। সত্যি জানা কত কিছু রয়েছে। সময়ের তালে চলে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ গানের দিকে যাব। এত সুন্দর একটা সকাল করেছো গানে গানে, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ তোমাকে। তোমরাও সবাই ভালো থেকো। আর এই চ্যানেল আমার পরিবার, আমি যখনই ডাক পাই আমার মনে হয় না, আজকে আসা খুব টাফ ছিল আমাদের, বিকজ ওখানটা পুরো রাস্তা ক্লোজ আছে আজকে, জানো, সবাই জানি, আমরা লাইভ দেখছি, কিন্তু স্টিল মানে এখানে যখন আসবো আসতেই হবে, যেখান থেকে হোক, যেভাবে হোক। নিশ্চয়ই নিশ্চয়ই এসো, আরো গান শোনাও। অনেক শুভেচ্ছা তোমাকে, অনেক ভালোবাসা রইলো, খুব ভালো থেকো, এমনই থেকো, আর আমাদের অনেক গান শুনিও, কেমন? ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রম দা, যারা এতক্ষণ প্রত্যেকটি গানকে সুন্দর করে সাজিয়ে তুলে পরিবেশন করলেন আমাদের জন্য, আপনাদের জন্য, কেমন? তাদেরকে অনেক ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে রয়েছেন, লাইট, সাউন্ড, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সবাই মিলে যৌথ উদ্যোগে, যৌথ প্রয়াসে একটা অনুষ্ঠানকে গড়ে তোলে প্রত্যেক দিন সকালে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে চলুন গানে গানে আজকের অনুষ্ঠানে বিদায় নেব আমি। খুব ভালো থাকুন প্রত্যেকে, এমন করেই আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অনুষ্ঠানের শেষ গানে যাই, কেমন? চলো। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দা
তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটায় বাধা টুটায়